হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সামনে কার্য শক্তি 2 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করেছিলাম কার্য কী, ক্ষমতা কী, এই সামনে আলোচনা করেছিলাম। যদি প্রথম ভিডিওটি না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনটা দেখে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে তোমার দেখে নেবে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি শক্তি বা এনার্জি নিয়ে। শক্তি বা এনার্জি কি সেটা আলোচনা করব। তো আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। তো শক্তি বা এনার্জি সংজ্ঞাটা কি? তাহলে কোনো বস্তুর কার্য করার সামর্থ্য কি বলা হচ্ছে? শক্তি। তার মানে কৃতকার্য আর শক্তি একই জিনিস। যদি আমরা এক সংজ্ঞাটাকে লিখে ফেলি, তারপরে এটা আরও একটু ব্যাখ্যা করে আলোচনা করব আমরা। যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ওকে, যদিও আমরা শক্তিকে ই দ্বারা প্রকাশ করি, ই ফর এনার্জি। ওকে, এনার্জি। তার মানে আর ডাব্লিউ হচ্ছে আমরা কৃতকার্য বা ওয়ার্ক ডান। তাহলে কোনো বস্তু কতটা কার্য করছে সেইটা হচ্ছে এনার্জি। মানে সে কতটুকু চেষ্টা করে একদম তার 100% দিয়ে যতটা সে কৃতকার্য করতে পারবে সেইটাই তার হচ্ছে এনার্জি। সেই জন্য বলা আছে কি কার্য করার সামর্থ্যকে, সে যতটা সামর্থ্য দিতে পারে কার্য করার, সেইটাই হচ্ছে তার এনার্জি। তার মানে কৃতকার্য আর এনার্জির দুটোই একক সমান হবে, মাত্রাও সমান হবে। মানে ডাব্লু আমরা বলতে পারি কি ডাব্লু ইকুয়াল টু ই। কার্য আর শক্তি একই জিনিস। এবারে শক্তির বিভিন্ন রূপ হতে পারে। আমরা বিভিন্ন রূপে শক্তিকে দেখি, সবসময় শক্তিকে এক রূপে দেখিনি, কারণ আমরা এটা বলছি শক্তি সংরক্ষণ সূত্র থেকে শক্তির বিভিন্ন রকম রূপ হতে হবে, এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হতে পারে। শক্তির কী কী রূপ বলতে পারি আমরা এখানে? যান্ত্রিক শক্তি, এখানে একটু লিখে দিই তোমাদের। ওকে, যান্ত্রিক শক্তি এটা কি? এইটাই মেন হচ্ছে এই চ্যাপ্টারে এইটাই আলোচনা করার বিষয়, এটাই ইম্পর্টেন্ট। যান্ত্রিক শক্তিটা কি সেটা এবং তার ভাগগুলো এখানে মেনলি আলোচনা করার বিষয়। কিন্তু এর সঙ্গে আরও কী কী শক্তি আমরা দেখতে পারি? যে তাপ শক্তি বা হিট এনার্জি, এটাও আছে। আমরা এটাও দেখেছি 2 নম্বর যে কি তাপ শক্তি বা হিট এনার্জি। এখানে যে জুলের তাপীয় ক্রিয়া, এসব জুলের সূত্র বা তাপগতিবিদ্যা, যেইগুলো তোমাদের ক্লাস 11 চ্যাপ্টার আছে, এগুলো সবই আলোচনা করো। সেখানে তাপগতিবিদ্যা, তাপের শূন্যতম সূত্র, তাপের যে সমস্ত রকম নিয়ে, তাপ সঞ্চালন, তাপের পরিবহন, এইগুলো সব ব্যাপার নিয়ে তাপ শক্তি নিয়ে আলোচনা করা হবে। শক্তির আরেকটা রূপ হচ্ছে কি তাপ শক্তি। আর একটা কী হতে পারে? নেক্সট আমরা বলতে পারি কি আলোক শক্তি। ওকে, আলোক শক্তিতে ক্লাস 10 তোমরা পড়েছিলে আলো চ্যাপ্টার। সেখানে আলোর বিভিন্ন রূপ, সে কোনো বস্তুর মধ্যে দিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরণ, এইগুলো সব পড়েছিলাম। তো এটা হচ্ছে কি মেন আলোর এনার্জি নিয়ে, আলোক শক্তি নিয়ে। তাহলে ওটা আলাদা বিষয় আছে। তাহলে এইগুলো সবই হচ্ছে এনার্জি। আর কি বলতে পারি কি তড়িৎ শক্তি আছে। তড়িৎ শক্তি আমরা এখানে পড়বো। দেখো ক্লাস তোমার 10 চলতড়িতে পড়েছিল যে কুলম্বের সূত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, সেখানে দেখবে তড়িৎ শক্তি নিয়ে সমস্ত আলোচনা করা হবে। তড়িৎ শক্তি আছে। তার একটা চুম্বক শক্তি আছে, 5 নম্বর কি বলতে কি চুম্বক শক্তি দেখবে এখানে, বা ম্যাগনেটিক এনার্জি। এখানে দেখে চুম্বকত্ব, যেহেতু ফ্যারাডে ল, ফ্লেমিং ডান হস্ত বাম হস্ত এসব নিয়ম আছে। বা ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে ম্যাগনেটিজম, তো ইলেকট্রোম্যাগনেটিজম বলে চ্যাপ্টার আছে, সেখানেও এগুলো চুম্বক শক্তি নিয়ে আলোচনা করা হবে। তো ক্লাস 12 এই চ্যাপ্টারগুলো আছে। তো শক্তির আর একটা রূপ হচ্ছে চুম্বক শক্তি। আর একটা হতে পারে কি পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি আছে যে পরমাণু নিউক্লিয়াসের যে নিউক্লিয়াস ভেঙে গিয়ে আলফা বিটা গামা পার্টিকেল বিভক্ত হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেখানে যে নিউক্লিয়াসের এনার্জিগুলো, পারমাণবিক বোমা তৈরি হয়, হাইড্রোজেন বোমা, এইগুলো হচ্ছে পারমাণবিক শক্তি বলে। তাহলে এখানটা দেখবে, তাহলে আমরা মেন যেটা জানলাম শক্তির বিভিন্ন রূপ হতে পারে। শক্তি হচ্ছে মেন হচ্ছে কার্য কি আমরা শক্তি বলছি, কে কতটা বেশি কার্য করতে পারছে সেইটা হচ্ছে শক্তি। তাহলে এখানে দেখলাম তাহলে সেই শক্তির বিভিন্ন রূপ হতে পারে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চুম্বক শক্তি, পারমাণবিক শক্তি, এরকম শক্তি হতে পারে। ওকে, তো মেনলি আমি যেটা বললাম কি এখানে আলোচনা করবো যান্ত্রিক শক্তিটা কি সেইটা নিয়ে আলোচনা করব। ওকে, যান্ত্রিক শক্তি। তা যান্ত্রিক শক্তিতে দেখো তাহলে কোনো বস্তু আছে, ধরো কোনো বস্তু গতিশীল আছে, ধরলাম
ভি বেগে গতিশীল আছে। ওকে, ভি বেগে গতিশীল আছে, তার ভর ধরলাম এম, এবং তার ধরলাম কোনো একটা পয়েন্ট থেকে, একটা মূল অক্ষ থেকে একটা এই এক্স দূরত্বে আছে। ওকে, এখানে যে মূল বিন্দু এর সাপেক্ষে বস্তুটা এক্স দূরত্বে আছে, ভর হচ্ছে এম। তাহলে কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু তার বেগের জন্য বা তার গতির জন্য বা তার অবস্থানের জন্য, কোন কত মানে মূল বিন্দু থেকে বা কোনো একটা স্থান থেকে কত দূরে সে বস্তুটা আছে, তার অবস্থানের জন্য বা তার আকার আকৃতির জন্য, কেমন তার আকার বা কেমন তার আকৃতি, এর জন্য বা এই তিনটি কারণেই যে কার্য করার যে সামর্থ্য অর্জন করবে তাকেই তার যান্ত্রিক শক্তি বলা হয়। তাহলে এটা যেন আমি সংজ্ঞা আকারে লিখি, তাহলে বলতে পারি কোনো বস্তু তার গতি, অবস্থান এবং অবস্থান এবং হচ্ছে অবস্থান এবং আকৃতির জন্য যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে, বা সেই কার্যকে যান্ত্রিক শক্তি বলে। ওকে, যান্ত্রিক শক্তি বলে। তাহলে যান্ত্রিক শক্তি কি? কোনো বস্তুর তার গতি, তার যেই বেগে গতিশীল তার গতির জন্য, তার অবস্থান, হয় গতি বা অবস্থান বা তার আকৃতি, বা এই তিনটের জন্যই যে কার্য করছে, যে কার্য করার যে সামর্থ্য অর্জন করছে, সেটাকে তার বলা হয় কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। ওকে, যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। তাহলে এটা একটা মুছে দিচ্ছি আমি। যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। তার যান্ত্রিক শক্তিকে বলা হয় কি? মেকানিক্যাল এনার্জি। ওকে, বা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। এবং স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে বুঝবো আমরা প্রত্যেকটা, যেন আমরা এটা নতুন করে পড়ছি। যদি কারোর পড়া থাকে তবুও তাকে বলবো তোমরা প্রথম থেকে, মানে এমনভাবে যেন প্রথম থেকে পড়ছো একদম, তাই খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরে যাবে। তাহলে আমরা যান্ত্রিক শক্তি কাকে বলছি? একটা বস্তু তার গতি, অবস্থার, আকার আকৃতির জন্য যে কার্য করতে পারে, যে কাজ করতে পারে, সেটাই তার যান্ত্রিক শক্তি বলা হয়। এবার এই যান্ত্রিক শক্তি হচ্ছে তার গতি এবং আকার আকৃতির জন্য এই যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, একে ই কে বা শুধু কে দ্বারা প্রকাশ করা হয়। ই ফর এনার্জি, কে ফর কাইনেটিক এনার্জি, বা শুধু কেও বলা হয় কাইনেটিক এনার্জি। আর স্থিতিশক্তি বলা হয় কি? পোটেনশিয়াল এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি, একে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি, পোটেনশিয়াল এনার্জি। ই ফর এনার্জি, পি ফর পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা বুঝতে পারলাম কি শক্তি হচ্ছে কাজটা হচ্ছে তার শক্তি, এবং শক্তির বিভিন্ন রূপ আছে। তার মধ্যে একটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি বলা হয় কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি বলা হয় পোটেনশিয়াল এনার্জি। নেক্সট এবার আমরা জানবো যে কি গতিশক্তি জিনিসটা কি, তারপরে এর ফর্মুলা কেমন হবে, এর গাণিতিক রূপটা কেমন হবে, সেইটা আমরা জানবো। তো নেক্সট হেডিং কি হবে? গতিশক্তি। ওকে, গতিশক্তি। তাহলে গতিশক্তি কি? ধরো কোনো একটা বস্তু আছে, এম ভরের বস্তু, ভি বেগে যাচ্ছে। ওকে, তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য বা তার বেগের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই তার গতিশক্তি বলা হয়। তার সংজ্ঞাটা কী হয় দেখো না। কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে
গতিশক্তি বলে, গতিশক্তি বলে। দেখুন এর একদম বেসিক এক্সাম্পল আছে, খুব সহজে আমরা গতিশক্তি জিনিসটা বুঝতে পেরে যাবো। ধরো একটা বলকে তোমার পাশে রাখো, এরকম তোমার হাতে দিল বা তোমার গায়ে রাখলো, কিছু হবে না, কিন্তু ওই বলটা যখন দোতলা থেকে তোমার মাথায় ফেলা হবে কত জোরে লাগছে, তাহলে হঠাৎ করে এই শক্তিটা পেলো থেকে, সেটা তার এনার্জির জন্য, তার বেগের জন্য, গতিশীল থাকার জন্য। তাহলে কোনো বস্তু যদি গতিশীল থাকবে তখন সে একটা কৃতকার্য করবে, সেই কৃতকার্যকে আমরা বলছি গতিশক্তি। আর একটা এক্সাম্পল বলতে পারে কি, ধরলাম একটা পেরেক আছে, ওকে, একটা পেরেককে একটা দেয়ালে রেখে দাও, একটা পেরেককে এইভাবে দেয়ালে রেখে দাও, সেই দেয়ালটা ভেদ করে কি পেরেকটা যেতে পারবে? যেতে পারবে না। কিন্তু এই পেরেকটাকে যদি জোরে মারা হয় তাহলে ওটাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এর উপরে যে একে যখনই গতিশীল করা হবে পেরেকটাকে, তখন সে একটা কৃতকার্য করতে পারবে। বা ধরো একটা ঢিলাকে আমি একটা কাঁচের মধ্যে রাখলাম, কাঁচের কাছে রাখলাম, তা সেই কাঁচটা কি ভেঙে যাবে? তাহলে ভাঙবে না। কিন্তু ওই ঢিলাটাকে যখন আমি ছুঁড়বো দূর থেকে ওই কাঁচের কাছে, তখন এই কাঁচের জানলা বা দরজা ভেঙে যাবে। তাহলে এই কৃতকার্য করতে পারলো সে যখন বস্তুটা গতিশীল ছিল। তাহলে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, তার এই গতি বা বেগের দরুন যে কার্যটা সম্পূর্ণ করে, যে কার্যটা করেছে, সেই কার্যকে বলা হচ্ছে কি তার গতিশক্তি। ওকে, তাই সিম্পল ব্যাপার ছিল, কোনো ঝামেলা করার ব্যাপার নেই, গতিশক্তির কনসেপ্টটা রাখা। সোজা কথা, কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে কোনো কার্য করবে না, যখন এই বস্তুটাকে গতিশীল করব, এই গতিশীল থাকার জন্য এ যে কার্যটা করলো, সেই কার্যটাকে বলছি আমি কি তার গতিশক্তি, কারণ এটা এনার্জি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা করবো কি, এর সমীকরণ, এর রাশিমালাটা প্রতিষ্ঠা করব, যে গতিশক্তির রাশিমালাটা কেমন হবে দেখে নাও। খুব সুন্দরভাবে আমি বলতে পারি কি, ধরলাম একটা বস্তু আছে এখানে, প্রাথমিক বেগ ইউ বেগে সে গতিশীল, এম ভরের বস্তু। ওকে, তো সামনে দিকে গতিশীল আছে, তো এইভাবে গতিশীল ধরলাম আছে, গতিশীল থাকা অবস্থায় বিপরীত বস্তুটার বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করলাম, তার ফলে বস্তুটাকে থামানোর জন্য বস্তুটা থেমে গেল। তাহলে বস্তুটাকে থামাতে যে বলটা প্রয়োগ করলাম, তাহলে সেই বলের বিরুদ্ধে বস্তুটা স্থির হওয়ার আগে পর্যন্ত, যখন একটা বস্তু গতিশীল হয় তার বিপরীত দিকে যখন একটা বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা থেমে গেল। তাহলে বস্তুটা থেমে যাওয়ার আগে পর্যন্ত যে কার্য করছে গতিশীল, তাহলে সেটা তার গতিশক্তি। তাহলে তার গতিশক্তি আর প্রযুক্ত বল যখন ইকুয়াল হয়ে যাবে, তখন বস্তুটা স্থির হয়ে যাবে। তাহলে ধরি এম ভরের বস্তুটি ইউ বেগে গতিশীল। ওকে, ধরলাম কি এম ভরের একটি বস্তু আছে যে ইউ বেগে গতিশীল আছে, তাহলে এবং এর গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ, তাহলে এফ বল প্রয়োগ করা হলো। ওকে, তাহলে বস্তুটার গতির বিরুদ্ধে যখন এফ বল প্রয়োগ করা হবে, তখন বস্তুটা ধীরে ধীরে থেমে যাবে। তাহলে বস্তুটা ধীরে ধীরে থামছে, তাহলে এখানে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে না মন্দনের সৃষ্টি হবে? তাহলে এখানে অবশ্যই মন্দনের সৃষ্টি হবে। তাহলে এখানে ধরি আবার লিখি, এ হলো গতিশীল বস্তুটির মন্দন। ওকে, মন্দন। তাহলে বলতে পারি অতএব এফ ইকুয়াল টু এম এ, তাহলে এটা 1 নম্বর বলছি। এবার দেখো না, তাহলে বস্তুটা আছে এখানে, তো এম ভরের বস্তু ইউ বেগে গতিশীল ছিল, সে গিয়ে ধরলাম এখান থেকে এস দূরত্ব গিয়ে থেমে গেছে, এই জায়গাটা বস্তুটা স্থির হয়ে গেছে, বস্তুটা অন্তিম বেগ ভি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে 0 কেন হলো? কারণ এর বিপরীত দিকে একটা এফ বল প্রয়োগ করেছি। ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে নাও, যে আমি বলছি কি, যে এম ভরে একটা বস্তু ইউ বেগে, আমার প্রাথমিক ইউ বেগে গতিশীল ছিল, সেটা গতিশীল থাকার ফলে কী হচ্ছে, এর বিপরীত দিকে, বস্তুর বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করলাম, এফ বল, তার ফলে বস্তুর মধ্যে মন্দন সৃষ্টি হবে। মন্দন কেন? বস্তুটা ধীরে ধীরে থেমে যাবে। তাহলে এ হচ্ছে সেই মন্দন, তাহলে এফ ইকুয়াল টু এম এ বলতে পারে এখানে। এবার যেহেতু বস্তুর বিপরীত দিকে বল প্রযুক্ত করেছে, তাহলে বস্তুটা একটা দূরত্ব গিয়ে থেমে যাবে, তো সেই দূরত্ব ধরলাম এস। তাহলে এই বস্তুটা থেমে যাওয়ার আগে পর্যন্ত বস্তুটা যে কৃতকার্য করবে, সেই কৃতকার্য বা বলের বিরুদ্ধে যে কৃতকার্যটা করবে, সেই কৃতকার্যটা শক্তি। ওকে, তাহলে বলতে পারি কি, অতএব বলের বিরুদ্ধে
কৃতকার্য সমান বস্তুটির গতিশক্তি, তাই না? কারণ এখানে থেমে গেছে, তাহলে বলের বিরুদ্ধে যে কৃতকার্য করেছে সেই কৃতকার্যের হচ্ছে বস্তুটির গতিশক্তি। তাহলে বলতে পারি অতএব গতিশক্তি ই বা কে ধরলাম, তোমাদের বই যেহেতু কে আছে কে আকারে লিখছি আমি, কে ইকুয়াল টু বলতে পারি কৃতকার্য হচ্ছে এফ ইন্টু এস, যেহেতু এস স্মরণ হয়েছে তাহলে এফ এর মানটা এখানে বসে দিই এম এ এস, তাহলে কে ইকুয়াল টু পেলাম কি, তাহলে বা কে ইকুয়াল টু এম এ এস, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার নেক্সট দেখে নাও, তাহলে একটা বস্তু এখানে একটু মুছে দিচ্ছি আমি এটা, তাহলে এখানে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি আমরা জানি সেটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, কারণ যেহেতু মনে হচ্ছে একটা বস্তু গতিশীল থাকে তার মধ্যে গতিশীল রিজস্বের সমীকরণটা হবে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, মাইনাস কেন, যদি বস্তুটার মধ্যে মন্দন সৃষ্টি হয় তাহলে এটা আমি মন্দন বলে দিচ্ছি। এবার যখন বস্তুটা স্থির হয়ে যাবে থেমে যাবে সেখানে অন্তিম অবস্থা বলতে পারে, তাহলে ভি ইকুয়াল টু আমার 0, যখন বস্তুটা থেমে গেছে তাহলে বলতে পারি কি 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে বা বলতে পারি কি 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি বা as ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ যে এম এস আছে সেখানে তাহলে as এর মানটা বসিয়ে দিই, তাহলে এস এর মান যেখানে আছে ইউ স্কোয়ার বাই 2 সেটা বসিয়ে দিলে কত হয় দেখে নাও, তাহলে এখানে লিখতে পারি কি 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে as এর মান বসিয়ে পাই, তাহলে কি হবে কি গতিশক্তি কে ইকুয়াল টু এম এ এস ইকুয়াল টু এম ইন্টু ইউ স্কোয়ার বাই 2, তাহলে বা কে ইকুয়াল টু হাফ অফ এম ইউ স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে গতিশক্তির রাশিমালা। তাহলে এখানে কীভাবে করলাম এই ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিই তোমাকে। এটা আমরা কীভাবে গতিশক্তির রাশিমালাটা প্রতিষ্ঠা করব, যে ধরবো কই কোনো একটা বস্তু এম ভরে একটা বস্তু আছে যে ইউ বেগে গতিশীল আছে, তার সেই বস্তুটির গতির বিরুদ্ধে একটা এফ বল প্রযুক্ত করা হলো, তার ফলে বস্তুর মধ্যে এ ত্বরণের সৃষ্টি মন্দনের সৃষ্টি হলো, তাহলে অতএব এফ ইকুয়াল টু এম এ। এবার আমরা জানি কি বস্তুটা স্থির হওয়ার আগে পর্যন্ত স্থির এফের বিরুদ্ধে কৃতকার্য করবে, তাহলে যেই কার্য করে বস্তুটা স্থির হওয়ার আগে পর্যন্ত বস্তুটা স্মরণ তো হবে, এইটা নয় বল প্রযুক্ত করলাম বস্তুটা স্থির হয়ে গেল ওখানে গতিশীল হবে না, তাহলে গতিশীল একটু হবে কিন্তু বেগটা ধীরে ধীরে কমবে মন্দন হবে এবং এক সময় স্থির হয়ে যাবে। তো স্থির হওয়ার আগে পর্যন্ত যতটুকু দূরত্ব যাবে বা যতটা কৃতকার্য করবে সেই কৃতকার্যটা হচ্ছে তার হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি যে কি বলের বিরুদ্ধে কৃতকার্য, তাহলে সেটা আমি বলের বিরুদ্ধে কৃতকার্যগুলো গতিশক্তি করলাম, তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্য ছিল কি এফ ইন্টু এস, তাহলে এফ এর মান হচ্ছে এম এ, তাহলে আমরা পেলাম কি গতিশক্তি কে ইকুয়াল টু এম এ এস, এটা হচ্ছে একটা পার্ট হয়ে গেল। নেক্সট কী করলাম আমরা, যে আমরা জানি যে কোনো বস্তু যে ঋজু সমীকরণ কি গতিশীল থাকলে সে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, যদি বস্তুটা মন্দন হয় বস্তুর মধ্যে মন্দন হয়, এবার এক্ষেত্রে কি অন্তিম অবস্থায় কি ভি ইকুয়াল টু 0 অন্তিম বেগ 0, যখন এসটা স্মরণ হয়েছে তা 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এখান থেকে এস পেলাম ইউ স্কোয়ার বাই 2, সেখানে যদি আমি 2 নম্বর সমীকরণে এস এর মান বসিয়ে দিই তাহলে কাইনেটিক এনার্জি পাচ্ছি আমরা হাফ অফ এম ইউ স্কোয়ার। তাহলে এখানে ইন জেনারেল আমরা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে নর্মালভাবে বলতে পারি যে গতিশক্তি যদি এভাবে লিখে দিই যে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ অফ বস্তুর ভর ইনটু বেগ, বস্তুটির বেগ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে গতিশক্তি ইকুয়াল টু হাফ অফ যে বস্তুটা গতিশীল তার ভর ইন্টু বস্তুর বেগ, তার মানে আমরা বলতে পারি কি কে বা ই কে যেটা ইচ্ছা বলতে পারি ই কে বা কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, যদি বস্তুটা ভি বেগে গতিশীল থাকে, ইউ বেগে গতিশীল থাকে ইউ হবে, ভি বেগে গতিশীল থাকলে ভি হবে, তাহলে এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এটা খুব সহজ আছে, তো তোমরা হেডিং দাও যে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক। দেখে নাও এটা খুব সহজ ব্যাপার আছে। তাহলে বলতে পারে গতিশক্তি আমরা জানি
আমরা জানি সেটা কি কে, আমি কে দিয়ে এখানে প্রকাশ করেছি, কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। আবার ভরবেগ পি, ভরবেগটা পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু এম ভি, ভর ইন্টু বেগ, ভর ও বেগের গুণফলকে আমরা বলা হয় কি ভরবেগ। তাহলে দেখে নাও এই দুটোর মধ্যে সম্পর্কটা কী হয় দেখে নাও। তাহলে বলতে হবে কি অতএব কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে বা কে ইকুয়াল টু 1/2m, এম দিলাম এখানে, তাহলে উপরে একটা এম, তাহলে এটা এম স্কোয়ার হয়ে যাবে, ভি স্কোয়ার হয়ে যাবে। দেখে নাও হাফ অফ এম ভি স্কোয়ার আছে, তাহলে এম উপরে আছে, তাহলে নিচে একটা এম গুণ করলাম, তাহলে এটা এম স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে দেখেন তো, ইকুয়াল টু 1/2m ইন্টু এম ভি তার হোল স্কোয়ার। এবার এম ভি মানে কি পি, তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা কে ইকুয়াল টু 1/2m পি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কি আলটিমেট যে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এটা একটা সম্পর্ক হতে পারে। বা এখান থেকে এটা বলতে পারি বা পি স্কোয়ার ইকুয়াল টু 2mk, তাহলে বা পি ইকুয়াল টু রুট অফ 2mk। দেখো এটা প্রমাণ দেয় যে প্রমাণ করো পি ইকুয়াল টু রুট অফ 2mk বা পি ইকুয়াল টু রুট অফ 2me, ই বা ইকে, এইটা দেয়, হয় ই দেয় বা ইকে দেয় বা কে দেয়, একই জিনিস গতিশক্তি এগুলো। তাহলে কীভাবে প্রমাণ করবে, যে এই দুটো প্রথম লিখে দেবে যে কে ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার, পি ইকুয়াল টু পি এম ভি, তাহলে বলতে হবে অতএব কে ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার, এম দিয়ে গুণ করবে, পি অর্ডার সাজিয়ে পি ইকুয়াল টু রুট অফ 2mকে বের করবে। ওকে, দেখেন এটা কত সহজ ব্যাপার, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা কার্য ও গতিশক্তির উপপাদ্য। এই আকারে আজ তোমাদের বই দেবে কার্য ও গতিশক্তির উপপাদ্য। আমরা কার্য আর শক্তির মধ্যে, গতিশক্তির মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করব। তো তোমরা এটাকে হেডিং দাও যে কার্য ও গতিশক্তির উপপাদ্য। তা দেখে না কত সহজভাবে এটা আমরা করতে পারবো। ধরলাম এই হচ্ছে আবার পথ, ধরলাম একটা বস্তুকে এ থেকে বি বিন্দুতে আমি নিয়ে যাবো, এখান থেকে বি পর্যন্ত। তা সেখানে কৃতকার্যটা হবে এবং এই কৃতকার্যের জন্য গতিশক্তির কী পরিবর্তন হবে, গতিশক্তি কত হবে, বা যখন বস্তুটা এ বিন্দু থাকবে তখন তার গতিশক্তি কত হচ্ছে, আর যখন বি বিন্দুতে থাকবে তখন তার গতিশক্তি কত হবে, এবং এই গতিশক্তির পরিবর্তনের জন্য কৃতকার্য কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে ধরলাম যখন এখানে আছে বস্তুটা, তার বেগ হচ্ছে কি ভি এ, বস্তুটা যখন এখানটায় তার বেগ হচ্ছে ভি বি। ধরলাম এখানে এম ভরের যে বস্তুটা আছে তার এম ভরের বস্তু, আর এখানে ধরলাম কোনো একটা ক্ষুদ্র দূরত্ব ডিএস, ডিএসের জন্য প্রথম কৃতকার্য করো। আমরা যখনই একটা সম্পূর্ণ কৃতকার্য বের করতে যাই তার আগে একটা ক্ষুদ্র দূরত্ব জন্য কৃতকার্য বের করি, তারপর সেটাকে ইন্টিগ্রেশন করে আমরা পুরোটা কৃতকার্য পেয়ে যাই এখানে। তাহলে এখানে লিখব কি, ধরি এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটির ডিএস পরিমাণ সরণ হয়। ওকে, এটা সরণ হয়, ওকে, এত পরিমাণ সরণ হয়। অতএব ডিএস সরণের জন্য কৃতকার্য বলতে পারি, অতএব ডিএস পরিমাণ সরণের জন্য কৃতকার্য, যেহেতু ক্ষুদ্র সরণ হয়েছে তাহলে কৃতকার্য ক্ষুদ্র হবে, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএস। ওকে, তাহলে ডিডাব্লিউ ক্ষুদ্র কৃতকার্য, সেটা হচ্ছে এফ ডট ডিএস। এবারে একটা বস্তুকে এ থেকে বিতে নিয়ে যাব, তাহলে একটি বস্তুকে, তাহলে বস্তুটিকে বলতে পারি তাহলে এম ভরের বস্তুটির এ বি সরণের জন্য কৃতকার্য, সেটা কী হবে দেখে নাও, ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডাব্লু এ টু বি। এবারে এই এ বি আমি চেঞ্জ করব এখানের যে ফাংশানগুলো বা যার ইন্টিগ্রেশন করবো সেই হিসাবে। আগে নর্মালি আমরা বসিয়ে দিই কী আছে এ বি, তা ডি ডাব্লু ইকুয়াল টু আমরা কী করেছি এফ ডিএস,
এফ ডিএস। ওকে, আবার বলতে পারি এফ মানে কি, এফ মানে আমরা বলতে পারি কি এম এ, আবার এম এ বলতে পারি ডিভি বাই ডিটি, তাৎক্ষণিক ত্বরণ এ হচ্ছে ডিভি বাই ডিটি, তার সেই মানটা এখানে বসাবো। তাহলে এফ এর জায়গায় বসাচ্ছে কি ইন্টিগ্রেশন এ টু বি এম ডিভি বাই ডিটি ইন্টু ডিএস। ওকে, তাহলে আমি একটু উপরের দিকে মুছে এটা আবার প্রমাণ করব। দেখেন কোনো একটা কঠিন ব্যাপার নয়, খুব সহজে ব্যাপার, এই চ্যাপ্টারটা খুব সহজে আছে। তাহলে আমরা কী করবো দেখেন, এইটা আমি এখানে করছি। তাহলে কি পেলাম, ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশান এ টু বি এম কী আছে দেখুন ডিভি ইন্টু ডিএস বাই ডিটি করলাম, ডিএস বাই ডিটি, ডিএস ছিল ডিটিকে এর নিচে করে দিলাম। তাহলে ডিএস বাই ডিটি মানে বলতে পারি কি ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি তাৎক্ষণিক বেগ। তাহলে বা ডাব্লু ইকুয়াল টু এম ধ্রুবক বাইরে গেল ইন্টিগ্রেশান এ টু বি ডিএস বাই ডিটি হচ্ছে ভি টিভি, ব্যাস এতটুকু। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার লিখি, ধরি এ বিন্দুতে বস্তুটির বেগ ভি এ এবং বি বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে কি ভিবি। ওকে, ভিবি। তাহলে এখানে বেগ হচ্ছে ভিএ, এখানে যে বেগ হচ্ছে ভিবি। তাহলে কেন বেগ ভিএ বিবি করলাম, কারণ এটা বেগের অর্ডার চলে এসেছে। তাহলে আমরা বেগ বসাবো এখানে। তাহলে এখানে বসালে কী হয় দেখে নাও, তাহলে আমরা এখানে কী কৃতকার্য পাচ্ছি দেখে নাও। তাহলে এখানে বলতে পারি, তাহলে অতএব ডাব্লু ইকুয়াল টু এম ইন্টিগ্রেশান ভি এ টু ভিবি হবে। তাহলে এখানে ভি ডিভি, তাহলে ইকুয়াল টু এম ইন্টু, তাহলে দেখেন ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা ভি স্কোয়ার বাই 2। দেখেন এই ইন্টিগ্রেশনগুলো কীভাবে হবে তোমাদের আমি একমাত্রিক গতিতে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। যদি ওটা না দেখে থাকে অবশ্যই ভিডিওটি দেখে নেবে, সেখানে ইন্টিগ্রেশন কীভাবে হয় বলেছিলাম। দেখেন এটা এক্স ডিএক্স মানে ফর্মুলা নেই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ফর্মুলা কী হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, সেইটা একটা অ্যাকচুয়ালি করেছি। তাহলে ভি ডিভি, তাহলে ভি টু দি পাওয়ার 1 আছে, তাহলে 1 + 1 2 হবে ডিভাইডেড বাই 2। এবারে এখানে মান বসবে কি ভি এ, এটা হচ্ছে ভিবি। তাহলে এই মানটা যদি বসে দিই, তাহলে বা ডাব্লু ইকুয়াল টু এম, তাহলে এখানে বলতে পারি কি যে ভি বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আলটিমেট পাচ্ছি কি, যদি আমি এমটা গুণ করে দিই 1/2 এম ভিবি স্কোয়ার মাইনাস 1/2 এম ভি স্কোয়ার। তা আমরা কি পাচ্ছি যে দুটোর গতিশক্তির পরিবর্তন, জাস্ট এখানে গতিশক্তি মাইনাস এখানে গতিশক্তি। যদি বি বিন্দুতে গতিশক্তিকে আমি কে বি বলি আর এখানে গতিশক্তি যদি কে এ বলি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে কৃতকার্য ইকুয়াল টু, তাহলে আমরা কী বলবো যে অতএব ডাব্লু ইকুয়াল টু যেটা পেলাম হাফ অফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে বা ডাব্লু ইকুয়াল টু কে বি মাইনাস কে এম। তাহলে কৃতকার্য হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন। তাহলে এখানে বলতে পারে কি অতএব কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। ওকে, এইটাই। তাহলে এটাই হচ্ছে কি কার্য ও গতিশক্তির উপপাদ্য। আমরা যে কার্য ও গতিশক্তির উপপাদ্য যে লিখেছি সেটা হচ্ছে এটা আমার প্রমাণ করতে হবে কি, বা এটা দিয়ে প্রমাণ করো ডাব্লু ইকুয়াল টু হাফ অফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ অফ ভি স্কোয়ার। তাহলে এটা কত সহজে করলে হবে কি, প্রথমে একটা ক্ষুদ্র দূরত্ব ডিএসের জন্য, তাহলে এফ বল প্রযুক্ত করলে ডিএস পরিমাণ সরানো হচ্ছে, তাহলে কৃতকার্য ডিডাব্লু হবে, তাহলে ডিডাব্লু ইকুয়াল টু এফ ডিএস। ওকে, এটা হয়ে গেল। তো নেক্সট টোটাল কৃতকার্য এ থেকে বি বিন্দু পর্যন্ত বস্তুকে যাওয়ার জন্য যে কৃতকার্য করেছে সেটা কী হবে, ডাব্লু ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ ডিএস। ওকে, এটা হলো। তাহলে এফ এর মান জানিয়ে কি এম এ বা এম ডিভি বাই ডিটি আর ইন্টু ডিএস। তাহলে ডিএস বাই ডিটিকে আলাদা করছে, ডিভিটাকে রাখছি, ডিএস বাই ডিটি হচ্ছে ভি, তাহলে এম ধ্রুবক বাইরে গেল ভি ডিভি। তাহলে এটা ভেলোসিটি আগে চলে এসছে। তাহলে এ আর বি বিন্দু যেটা বলেছিলাম সেটা তাহলে বেগে কনভার্ট করতে হবে। তাহলে এ বিন্দুতে ভি এ বেগ আর বি বিন্দুতে ভিবি বেগ।
তাহলে ভিবি আপার লিমিট ভিবে আর লোয়ার লিমিট হচ্ছে ভিএ। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাচ্ছি কত দেখে নাও, হাফ অফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে কৃতকার্য এখান থেকে একটা কণা বা একটা বস্তু এম ভরের বস্তু এখানে যেতে যে কৃতকার্য করেছে সেই কৃতকার্য অ্যাকচুয়ালি হচ্ছে কি যে দুটোর মধ্যে যে গতিশক্তির পরিবর্তন, আর এটাই হচ্ছে আমার কার্য গতিশক্তির উপপাদ্য। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা বোঝাবো তোমাদের সেটা হচ্ছে কি যে কোনো বস্তু যদি বিস্ফোরণ ঘটে সেখানে গতিশক্তি কী পরিবর্তন হয় সেটা আলোচনা করব। তাহলে নেক্সট লেখো বিস্ফোরক বলের দরুন গতিশক্তি। এটাও একটু কনসেপচুয়াল আছে, এরকম টাইপের অনেক কটাই কোশ্চেন আছে, মানে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি তোমাদের 12 লাগবে বা আপ টু ফিজিক্স যখন পড়বে দেখবে এইরকম টাইপের কনসেপ্ট অনেক জায়গায় আছে, সেটা তোমাদের একটু আলোচনা করব। তাহলে এটা কি দেখা কি, তাহলে হেডিং হবে যে বিস্ফোরকের দরুন গতিশক্তি। ওকে, ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নাও। ধরলাম একটা বস্তু আছে বিস্ফোরক, যেটা বলতে পারি তার ভর ধরলাম ক্যাপিটাল M0 প্রথম অবস্থায়। তাহলে এই বিস্ফোরকটা যখন বিস্ফোরিত হয়ে যাবে, যখন ফেটে যাবে, তখন দুটো অংশ ভেঙে যাচ্ছে ধরলাম। তাহলে একটা অংশ এইভাবে এইদিকে চলে গেছে, সেটা একটা ছোট অংশ ধরলাম। আর একটা অংশ যে বস্তুটা এই বস্তুটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে ধরলাম এই দিকে বিস্ফোরিত হয়ে একটু এর তুলনায় একটু বড় অংশ, এটা বড় অংশ। ওকে, তাহলে এর ভর হচ্ছে ক্যাপিটাল M, এর ভর হচ্ছে স্মল m। তাহলে এখানে কী হচ্ছে, একটা বিস্ফোরক যখন ফেটে যাবে তখন দুটো অংশ ভেঙে যাবে, ছোট অংশটা যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে বড় অংশটা গতিশীল হচ্ছে। তাহলে ছোট অংশটার বেগ ধরলাম কি স্মল ভি, বড় অংশটার বেগ ধরলাম কি ক্যাপিটাল ভি। ওকে, এটা হচ্ছে কি ক্যাপিটাল ভি। তাহলে এই যদি ভর স্মল এম হয় আর বেগ স্মল ভি হয়, তাহলে এর গতিশক্তিকে আমি K1 ধরলাম, K1 ইকুয়াল টু হবে কি হাফ অফ এম ভি স্কোয়ার। আর এর গতিশক্তিকে আমি K2 ধরলাম, হাফ অফ এম ক্যাপিটাল ভি স্কোয়ার। এইগুলো একটু তোমাকে লিখে নিতে হবে। ধরি একটি বিস্ফোরিত হয়ে দুটি অংশ ভেঙে যায়, ছোট অংশটির ভর স্মল এম, বড় অংশটির ভর ক্যাপিটাল এম, ছোট অংশটির বেগ স্মল ভি, বড় অংশটির বেগ ক্যাপিটাল ভি, এগুলো একটু লিখে নেবে। ওকে, তাহলে অতএব যদি স্মল এম এবং ক্যাপিটাল এম বস্তু দুটির গতিশক্তি K1 এবং K2 হয়, তাহলে আমরা বলতে পারি কি K1 বাই K2 ইকুয়াল টু হাফ অফ স্মল এম ভি স্কোয়ার বাই হাফ অফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। ব্যাপারটা দেখে নাও, আমি কিছু লাইন লিখি উপরটায়, কারণ তোমরা এটা লিখে নেবে বেসিক জিনিস, সেটাকে জাস্ট বেগ এর ভর এর বেগ একটু বলে দিতে হবে। তারপরে K1 K2 হচ্ছে স্মল এম আর ক্যাপিটাল এম এর গতিশক্তি। তাহলে দেখো, তাহলে K1 বাই K2 ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, হাফ অফ নিচে হচ্ছে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার। এখানটা আমরা নির্ণয় কী করবো, যে যখনই দুটো বস্তুটা গতিশীল হবে, একটা ছোট ভর একটা ক্ষুদ্র ভরের একটা বড় ভরের, তার মধ্যে কার গতিশক্তি বেশি হবে সেইটা আমি নির্ণয় করতে চাই যেখানে। তাহলে এখানে দেখেন আমি কী করছি, এই হাফ কেটে দিলাম। তাহলে বা K1 বাই K2 ইকুয়াল টু স্মল এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি স্কোয়ার, এটাকে 1 নম্বর দিলাম। এবারে কি আমরা ভরবেগ সংরক্ষণ সূত্রটা আলোচনা করব, এখানে সেইটা ইউজ করবে এখানে দেখে নাও। তাহলে বলতে পারি ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি, ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি জানি না, যে সংঘর্ষ বা বিস্ফোরিত হওয়ার আগে ভরবেগ আর পরে ভরবেগ মোট সমান, দুটো পরস্পর সমান হবে। সেখান থেকে বলতে চাচ্ছি দেখে নাও যে এর ভরবেগ কত হচ্ছে, P ইকুয়াল টু P1 ধরলাম ছোটোটার, ধরলাম M স্মল ভি, আর হচ্ছে P2 যদি ধরি এটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি। কেন মাইনাস হলো, কারণ এটা যেদিকে যাচ্ছে এর বেগ যদি পজিটিভ ধরি ওই দিকের বেগটা কি নেগেটিভ হবে। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, আমি বলছি এই দিকে যদি বেগ হচ্ছে স্মল ভি প্লাস, তাহলে এই দিকের বেগটা কী হবে মাইনাস ক্যাপিটাল ভি, কারণ একে অপরের বিপরীত দিক হলে কি বেগ একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। তাহলে এটাকে আমি পজিটিভ করেছি, তাহলে P1 ইকুয়াল টু এম ভি, আর এর ভরবেগের P2 ইকুয়াল টু মাইনাস এম ভি। আর এই বস্তুটার ভরবেগ কত, P ইকুয়াল টু 0, কারণ যখন বিস্ফোরিত হয়নি বস্তুটা আমার স্থির অবস্থায় ছিল, তা স্থির অবস্থায় ভরবেগ কত হবে, 0, বেগ 0 যেহেতু, তাহলে ভরবেগ 0। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী বলতে পারি যে P ইকুয়াল টু P1 প্লাস P2
তা আপনি বলতে পারেন 0 ইকুয়াল টু, তোমাদের বইতে এত ডিটেলসে দেওয়া নেই, তবুও আমি একটু বলে দিচ্ছি, কারণ কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা দরকার যে কীভাবে হচ্ছে। শুধু বইয়ে আছে ওইভাবে টুকে দেওয়ার দরকার নেই। কেন আমরা এটা সমীকরণটা আসলো, কেন এটা 0 হলো, ডাইরেক্ট আমি লিখবো না, আমি এটা বুঝবো। যদি এটা এবার আমি যদি বুঝতে পারি যে ব্যাপারটা, তাহলে পরীক্ষা আমি ডাইরেক্ট করতে পারি, কোনো অসুবিধা এতে নেই। কিন্তু প্রথম যখন তুমি বুঝবে, তোমাকে এইভাবে প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে আলাদা করে ভালো করে বুঝতে হবে। তাহলে 0 ইকুয়াল টু বলতে পারে কি, P1 হচ্ছে MV মাইনাস ক্যাপিটাল M ক্যাপিটাল V। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা স্মল m স্মল v ইকুয়াল টু ক্যাপিটাল M ক্যাপিটাল V। তাহলে তখন আমি এটা বলতে পারবো, কারণ এখান থেকে এটা এসেছি, তাই না? তাহলে এখান থেকে যদি আমি স্মল ভিটা বের করতে যাই, তাহলে বা স্মল v ইকুয়াল টু ক্যাপিটাল M বাই V ডিভাইড বাই স্মল m। তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলছি। এবারে 1 নম্বর সমীকরণ স্মল v এর জায়গায় মান বসাবো। তাহলে এখানে কি লিখবো, 1 নম্বর সমীকরণে, এবার এটা মুছে দিচ্ছি আমি, যে 1 নম্বর সমীকরণে স্মল v এর মান বসিয়ে পাই। দেখো এইটা তোমরা যদি নিউটনের সূত্রটা পড়ে থাকো বা আমার ভিডিও দেখে থাকো, দেখবে এইরকমই প্রমাণ করেছিল। সেটা কি, বন্দুকের প্রতিক্ষেপ বেগ বা রিকয়েল ভেলোসিটি। ঠিক এইভাবেই করেছিলাম। এইটা দিয়ে এখান থেকে আমরা স্মল ভি বের করেছিলাম, যে বুলেট যাচ্ছে তার বেগ কত হবে। ঠিক সেইভাবে এখানেও করছো। ওখানে বুলেট বলা হয়েছিল, এখানে দুটো বস্তু গতিশীল আছে, এইটাই শুধু ডিফারেন্স, কারণ একই জিনিস সব আছে এখানে। তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে আমরা কি সমীকরণ আছে, K1 বাই K2 ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল M ক্যাপিটাল V স্কোয়ার ইন্টু স্মল v স্কোয়ার জায়গায় বসাতে পারি আমি কি, ক্যাপিটাল M ক্যাপিটাল V বাই স্মল m তার হোল স্কোয়ার। তাহলে এখানে বসালে কত হয় দেখে নাও, স্মল m বাই ক্যাপিটাল M ক্যাপিটাল V স্কোয়ার ইকুয়াল টু ইন্টু m স্কোয়ার v স্কোয়ার বাই স্মল m স্কোয়ার। তা স্মল m একটা কাটলো, m ক্যাপিটাল M একটা কাটলো, v স্কোয়ার কাটলো। তাহলে পাচ্ছি কি, বা K1 বাই K2 ইকুয়াল টু পাচ্ছে কি ক্যাপিটাল M বাই স্মল m। এইটা পেয়ে গেলাম দেখে নাও, K1 বাই K2 ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m। এবার ক্যাপিটাল Mটা কার ভর ছিল, বড় বস্তুটার ভর, আর স্মল mটা কার ভর ছিল, ছোট বস্তুটার ভর। তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল M গ্রেটার দ্যান স্মল m, ছোট বস্তুর থেকে বড় বস্তুর ভরটা বেশি হবে। তারপরে বলতে হয় তাহলে বা ক্যাপিটাল M ডিভাইড বাই স্মল m গ্রেটার দ্যান 1। তাহলে ক্যাপিটাল M বাই স্মল m গ্রেটার দ্যান 1। তার মানে এখান থেকে বলতে হবে তাহলে অতএব K1 বাই K2 গ্রেটার দ্যান 1। তার মানে বা K1 গ্রেটার দ্যান K2। তার মানে গতিশক্তি তার ভরের ব্যস্ত অনুপাতিক। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি, দেখুন এই সমীকরণ পেলাম যে K1 বাই K2 ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m। তাহলে এখানে বলতে পারি K প্রপোর্শনাল টু 1 বাই m। তাহলে যার ভর যত কম হচ্ছে তার গতিশক্তি তত বেশি হচ্ছে, কারণ এখানে K1 উপরে আছে, নিচে m আছে, স্মল m আছে। তাহলে এখান থেকে তুমি একটা লাইন লিখতে পারো যে গতিশক্তি ভরের ব্যস্ত অনুপাতিক। আর এখান থেকে দেখতে পাচ্ছি কি, তাহলে যার ভর বেশি তার গতিশক্তি K1 গ্রেটার দেন K2। তাহলে যেটা দুটো বস্তু বিস্ফোরিত যে দুটো অংশ ভেঙে গেল, একটা বড় অংশ একটা ছোট অংশটার গতিশক্তি বড়টার থেকে বেশি হবে। তা সেটা এইটাই প্রমাণ করা যায়। K1 প্রমাণ করো, যদি কোনো বিস্ফোরক থেকে কোনো দুটো টুকরো ভেঙে যায়, সেখানে ছোটো অংশটির গতিশক্তি বেশি হবে, সেটা প্রমাণ করো বা দেখাও যে K1 গ্রেটার দেন K2, এটা আকার দিতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো এখান থেকে আর একটা আছে কি সমীকরণ তোমরা দেখতে পারে, এটাকে একটু সাজিয়ে সেটা দেখে না কীভাবে বলতে পারি আমরা। তাহলে এই সমীকরণটা একটু সাজিয়ে যদি আমরা করি কেমন হবে দেখে নাও। বা যদি বলে যে শুধু ছোট টুকরোটি আছে বা ছোট অংশটা আছে বা স্মল এম্বারের যে বস্তু আছে তার গতিশক্তিটা কত হবে সেটা যদি বের করতে দেয়, তাহলে আমরা সেটা কীভাবে বের করবো। তাহলে এখানে বলতে পারি কি K1 বাই K2 ইকুয়াল টু ক্যাপিটাল M বাই স্মল m। তাহলে বা আমরা বলতে পারি K2 বাই K1 ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল M। এবারে একটা কাজ করো, +1 করে দাও, K2 বাই K1 +1। এখানে বলতে পারি কি স্মল m বাই ক্যাপিটাল M +1। তাহলে কত হচ্ছে দেখেন উপরে, K2 প্লাস K1 বাই K1 ইকুয়াল টু স্মল m প্লাস ক্যাপিটাল M ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তাহলে এটাকে উল্টে দাও, তাহলে বা K1 বা কোনাকুনি যদি আমি গুণ করে দেবো K1 রাখি K1, তাহলে এখানে বলতে পারি কি K1 বাই K1 প্লাস K2 ইকুয়াল টু ক্যাপিটাল M
বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে আমি এখানে করছি একটু, তাহলে বা বলতে পারি কি K1 ইকুয়াল টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম K1 প্লাস K2। তাহলে K1 প্লাস K2 কি দুটো বস্তুর মোট গতিশক্তি, তাহলে বলতে পারি কি সেটা কি K ইকুয়াল টু K1 প্লাস K2 মোট গতিশক্তি, মোট গতিশক্তি। ওকে, তাহলে এটা যদি মোট গতিশক্তি হয় তাহলে বসিয়ে দিলে কী হবে, তাহলে বা K1 ইকুয়াল টু এম কে ডিভাইড বাই এম প্লাস স্মল এম। তাহলে এখানটায় ছোটো টুকরোটি বা ছোটো অংশটির গতিশক্তির রাশিমালাটা পেয়ে গেলাম। তাহলে এখানে আরেকটা এরকম কোশ্চেন দিতে পারে যে কোনো বিস্ফোরিত হওয়ার পর যে ছোট অংশটি হয় তার গতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো, তখন তোমাকে এটা প্রমাণ করতে হবে K1 ইকুয়াল টু এম কে বাই M1 এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো যেগুলো আলোচনা করলাম তোমাদের সঙ্গে সেইগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্টে তোমরা বলবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।